ট্রেনটা স্টেশনে পৌঁছল ঘন্টা 2 লেট করে। পশ্চিমের এক অখ্যাত ছোট স্টেশন। বন্ধু সত্রাজিতের আমন্ত্রণে এসেছি। অঞ্চলটার মাটির তলায় নাকি প্রচুর খনিজ সম্পদ থাকবার সম্ভাবনা। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের তরফ থেকে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার সত্রাজিৎ সেন এখানে এসেছে জায়গাটা পরীক্ষা করে দেখতে, আর এসেই আমাকে পত্রাঘাত, ওর এখানে কদিন কাটিয়ে যাবার জন্য। স্টেশন থেকে ওর বাসস্থান মাইল 5 দূরে। স্টেশন থেকে বেরিয়ে আধ মাইলটাকে এগিয়ে গেলে পড়বে কৃতান্তপুরের জঙ্গল। ওই জঙ্গল পেরিয়ে আরো মাইলখানেক গেলে টন্টনিয়া নামে এক ছোট্ট আদিবাসী গ্রাম। সেই গ্রামে তাঁবু খাটিয়ে সত্রাজিৎ তার ভূমি পরীক্ষার প্রাথমিক কাজকর্মগুলো করছে। এইসব খবর অবশ্য ওর চিঠি থেকেই আমি জানতে পেরেছি। স্টেশন এলাকা থেকে বেরিয়ে এলাম। বৈশাখের অপরাহ্ন। ট্রেনের ভেতর সারাটা দুপুর অসহ্য গরমে কষ্ট পেয়েছি। জঙ্গলের দিক থেকে ভেসে আসা বাতাসে সারা শরীরটা যেন জড়িয়ে গেল। একটা টাঙ্গা বা রিক্সা পেলে হতো, কিন্তু এই অখ্যাত স্টেশনে সেসব কিছুই নেই। একখানা গরুর গাড়ির দেখা পাওয়া গেল বটে, কিন্তু গাড়োয়ান কিছুতেই কৃতান্তপুরের জঙ্গল পেরিয়ে টন্টনিয়া যেতে রাজি হল না। অগত্যা এক দোকানির কাছ থেকে পথঘাট সম্পর্কে জেনে নিয়ে হাঁটতে শুরু করলাম। ঝড় এলো, সঙ্গে বর্ষণ। শাল গাছগুলোর মধ্যে দিয়ে শোঁ শোঁ করে বইতে লাগলো ঝোড়ো হাওয়া, আর বড় বড় ফোঁটায় বৃষ্টি এসে কিছুক্ষণের মধ্যেই আমাকে সম্পূর্ণ ভিজিয়ে দিল। জঙ্গলের ভেতর ঝড়ের আগমনের এক নিজস্ব ভয়ঙ্কর সৌন্দর্য আছে, কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করার মতো সময় আর মানসিকতা কোনোটাই আমার ছিল না। আমি তখন ব্যস্ত হয়ে পড়েছিলাম একটা আশ্রয়ের খোঁজে, কেননা আমি বেশ বুঝতে পেরেছিলাম যে জঙ্গলের ভেতর পথ হারিয়ে ফেলেছি। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে আশ্রয়ের খোঁজে এগিয়ে যাওয়া সম্ভব নয়। একটা বড় অর্জুন গাছের তলায় দাঁড়ালাম। এরই মধ্যে নিজেকে যতদূর সম্ভব ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে। আধ ঘন্টা কেটে গেল, কিন্তু ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা গেল না। বৈশাখী সন্ধ্যায় আমার বৃষ্টি স্নাত শরীরটা তখন শীতে কাঁপছে। এরকম অবস্থায় ঝড়ে আন্দোলিত ডালপাতার ফাঁক দিয়ে যখন একটা অনুজ্জ্বল আলো আমার চোখে পড়ল, তখন আমার মনের আনন্দ সহজেই অনুমান করা যায়। বৃষ্টি আমার চারপাশে এক কুহেলি ঘেরা পরিবেশের সৃষ্টি করেছে, কিন্তু বৃষ্টি সৃষ্ট সেই কুহেলি জাল ছিন্ন করে অনুজ্জ্বল আলোক শিখা আমার কাছে নিয়ে এলো এক আশ্রয়ের সংকেত। ঝড় বৃষ্টির দাপট অগ্রাহ্য করে এগিয়ে গেলাম সেই আলোক শিখার উৎস সন্ধানে। মিনিট 5 মধ্যে পৌঁছেও গেলাম। এক ধূসর প্রস্তর নির্মিত মঠ। আশেপাশে আরো অনেক প্রাসাদ আর মন্দিরের ভগ্নাবশেষের ওপর মাথা তুলে দাঁড়িয়ে আছে। আপাত দৃষ্টিতে মনে হয় যে একসময় মঠের যথেষ্ট গুরুত্ব ছিল। চারপাশের ভগ্ন প্রাসাদ আর মন্দিরগুলো একসময় এই মঠকে বেষ্টন করেই ছিল। বাইরে তখন ঝড় বৃষ্টির তাণ্ডব নৃত্য শুরু হয়েছে। মঠের আশেপাশে আর কিছু দেখবার সুযোগ আমার হলো না। এগিয়ে গিয়ে মঠের দরজায় ধাক্কা দিলাম। একবার, দুবার, কোনো সাড়া শব্দ নেই। আমি তখন হি হি করে কাঁপছি। তৃতীয়বার ধাক্কা দেবার পর দরজার ওপাশে অস্পষ্ট পায়ের শব্দ শুনতে পাওয়া গেল। শব্দটা স্পষ্টতর হলো, থামলো এসে দরজার ওপাশে। দরজাটা খুলে গেল।
আর আমি হলাম এক বিচিত্র মূর্তির মুখোমুখি। মূর্তির হাতে লণ্ঠনেই আমি তার চেহারা দেখতে পেলাম। লম্বা রোগা চেহারা, গায়ে রক্ত লাল রঙের আলখাল্লা নেমে এসেছে প্রায় পায়ের গোড়ালি পর্যন্ত, মাথায় লম্বা লম্বা চুল, মেয়েদের মতো মাঝখানে সিঁথি। লম্বা চুলের গোছা মাথা থেকে নেমে কাঁধ ছাড়িয়ে দেহের ওপর ঝুলে লটপট করছে। মুখে আবক্ষ ছুঁচলো দাড়ি, চোখে তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি। কি প্রয়োজন? মূর্তির গলার স্বর শুনে অবাক হলাম। অত্যন্ত ভদ্র কণ্ঠস্বর। এরকম মূর্তির কাছ থেকে এমন সুমিষ্ট মার্জিত কণ্ঠস্বর যেন আশাই করা যায় না। এই জঙ্গলের ভেতর ঝড় বৃষ্টির মধ্যে পথ হারিয়েছি, রাতের মতো যদি একটু আশ্রয়। নিশ্চয়ই নিশ্চয়ই। মূর্তি আমাকে কথা শেষ করতে দিল না। আসুন আসুন, ভেতরে আসুন। একেবারে যে ভিজে গেছেন। মূর্তির পিছু পিছু ঢুকলাম মঠের মধ্যে। এই ঝোড়ো অমাবস্যার রাতে কৃতান্তপুরের জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিলেন? অতি বড় দুঃসাহসীও তো এ সাহস করে না। যাচ্ছিলাম টনটনিয়ায়। টনটনিয়ায়? কেন? আমার এক বন্ধু ওখানে চাকরি করতে এসেছে, ওর আমন্ত্রণেই যাচ্ছিলাম। বন্ধু স্টেশনে থাকবার কথা ছিল, কিন্তু কিন্তু স্টেশনে তাকে দেখতে পেলেন না, তাই তো? আপনার বন্ধু বুদ্ধিমানের কাজই করেছেন। এই ভরা অমাবস্যার রাতে কেউ কৃতান্তপুরের জঙ্গল দিয়ে যাতায়াত করে না। এ খবরটা উনি আপনাকে জানালে আরো বুদ্ধিমানের কাজ করতেন। কথা বলতে বলতে আমরা মঠের ভেতর দিকে যাচ্ছিলাম। মূর্তি কিছুক্ষণ নীরব রইল, তারপর একটু মৃদু হেসে বলল, যাক সে কথা, এবার আমার পরিচয় দিই। আমি হচ্ছি এ মঠের মহান্ত ভৈরব প্রাণান্তক। মঠের অন্যান্যদের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে তো বটেই, আপনাকে সাদরে এ মঠে রাত্রিবাস করবার আমন্ত্রণ জানাচ্ছি। একটা হল ঘরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। মহান্ত হাততালি দিলেন। সঙ্গে সঙ্গে সেই ঘরের কোণের অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো আরেক মূর্তি। এর পোশাক পরিচ্ছদ প্রথম মূর্তিরই অনুরূপ, তবে গায়ের আলখাল্লাটা রক্ত লাল নয়, ধূসর। ইনি হচ্ছেন ব্রহ্মচারী জীবান্তক। ইনি আপনার দেখাশোনা করবেন। এর সঙ্গে যান। আমি এখন যাচ্ছি, একটু জরুরি প্রয়োজন আছে, পরে আবার দেখা হবে। ঘরের কোণের অন্ধকারের দিকে চলে গেলেন মহান্ত। মহান্তকে ধন্যবাদ জানিয়ে আমি চললাম জীবান্তকের পিছু পিছু। হলঘর পেরিয়ে একটা ঢাকা বারান্দা, তার এক পাশ দিয়ে উঠে গেছে একটা পাথরের সিঁড়ি। জীবান্তকের পিছু পিছু উঠতে লাগলাম। ওর হাতের লণ্ঠন দেওয়ালের গায়ে কেমন সব অদ্ভুত ছায়া ফেলতে লাগলো। এ মঠ নিশ্চয়ই পুরনো। আশেপাশে যে সমস্ত প্রাসাদ আর মন্দির এ মঠের সমকালে তৈরি হয়েছিল, তা সবই কালের কবলে পড়ে ভেঙে চুরে গেছে। সেগুলো এখন সংস্কারেরও অযোগ্য। দোতলায় উঠলাম। ডান পাশের বারান্দা ধরে খানিকটা এগিয়ে একটা ঘরের সামনে থামলাম। ব্রহ্মচারী দরজা খুলল। ভেতরে এলাম দুজনে। চমৎকার সাজানো গোছানো ঘর। ঘন জঙ্গলের মাঝখানে এক নির্জন পুরনো মঠে যে এমন একখানা ঘর থাকতে পারে তা বিশ্বাসই হতে চায় না। ঘরের দরজা জানলায় লাল রঙের দামি পর্দা। এক পাশে একখানা দামি মাহাগনি কাঠের সিঙ্গল খাট। বিছানার ওপর চাদরটা টকটকে লাল রঙের। ঘরের ভেতরে আলনা, আলমারি ইত্যাদি আসবাবপত্র সাবেকি ধরনের হলেও অত্যন্ত দামি। ঘন জঙ্গলের ভেতর এ এক অভাবনীয় রাজকীয় ব্যবস্থা। এক পাশের দেওয়ালে
ভৈরব প্রাণান্তকের পূর্ণাবয়ব তৈলচিত্র। অন্য পাশে দেওয়ালে এক বিভৎস মূর্তির ছবি। ছবির দিকে তাকালে গায়ের রক্ত যেন আতঙ্কে হিম হয়ে আসে। দুনিয়ার সমস্ত অমঙ্গল যেন রূপ পেয়েছে এই বিভৎস আতঙ্ককর ছবির মধ্যে। কোন ধর্মীয় মঠে এরকম ছবি একেবারেই বেমানান। আলমারি খুলে ব্রহ্মচারী আমার জন্য এক প্রস্ত পোশাক নিয়ে এলো। ধূসর রঙের আলখাল্লা আর লুঙ্গির মতো এক টুকরো কাপড়। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এটা কার ছবি? ব্রহ্মচারী কোনো জবাব দিল না। আপনারা কোন সম্প্রদায় ভুক্ত? যথাসময়ে স্বয়ং মহান্ত মহারাম আপনার কৌতূহলে নিবৃত্তি করবেন। আমি বাইরে অপেক্ষা করছি। আপনার কোনো প্রয়োজন হলে ঘণ্টার ধ্বনি করবেন, আমি আসব। স্বল্পবাক ব্রহ্মচারী ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় হাতের লণ্ঠনটা রেখে গেল টেবিলের ওপর। পথশ্রমে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভাবলাম একটু ঘুমিয়ে নিই, কিন্তু বৃথা চেষ্টা। দেহ মন ক্লান্ত, কিন্তু তবুও ঘুম এলো না। চুপ করে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। ঢং ঢং করে দুবার ঘণ্টার ধ্বনি হল। নিঃশব্দে ঘরে ঢুকল ব্রহ্মচারী জীবান্তক। তারপর আমার কাছে এগিয়ে এসে মৃদু স্বরে বলল, মহান্ত মহারাজ আপনাকে ভোজন কক্ষে স্মরণ করছেন, আসুন। জীবান্তকের পিছু পিছু সিঁড়ির দিকে এগোলাম। সেই বৃষ্টি ঝরা রাতে নৈশ ভোজের স্মৃতি চিরকাল আমার মনে থাকবে। জীবান্তকের পিছু পিছু ভোজন কক্ষে এলাম। সুসজ্জিত বিরাট ভোজন কক্ষ। দরজা জানলায় দামি রক্তরাঙা পর্দা। দেওয়ালে মশালদানিতে বহু মশাল জ্বলছে। তারই আলোয় বিরাট ভোজন কক্ষ যেন দিনের মতোই উজ্জ্বল। একপাশে দেওয়াল জুড়ে রয়েছে আমার আগের দেখা সেই ভয়ঙ্কর বিভৎস মূর্তির বিরাট তৈলচিত্র। তাছাড়া রয়েছে অদ্ভুত সব চক্র আর তান্ত্রিক যন্ত্রের ছবি। এইসবের তাৎপর্য মোটেই বুঝতে পারলাম না। ঘরে যখন ঢুকলাম তখন ভৈরবদের খাওয়া শুরু হয়ে গেছে। ভোজ্যদ্রব্য মাঝখানে রেখে গোল হয়ে বসেছেন তারা সবাই। সংখ্যায় মোট 10 জন। আমাকে কেউ বসতে বলল না, কিন্তু গরজ বড় বালাই। মহান্তের পাশে একখানা আসন খালি ছিল। বসে পড়লাম। 3 জন ব্রহ্মচারী নিঃশব্দে ঘরের মধ্যে ঘোরাফেরা করছিল। মাঝে মাঝে তারা নিয়ে আসছিল নতুন নতুন ভোজ্যদ্রব্য। নিরামিষ থেকে আমিষ দ্রব্যের ওপরই এই সাধুদের বেশি আকর্ষণ দেখলাম। নিরামিষ পদ যে একেবারে ছিল না তা নয়, কিন্তু কোন কোন সাধু নিরামিষ খাদ্য একেবারে স্পর্শই করলেন না। মাছ মাংসের বিপুল আয়োজন, রান্না অপূর্ব। ব্রহ্মচারীরা দামি স্ফটিক পাত্রে পানীয় নিয়ে এলো। জীবন সুধা, জীবন সুধা, জীবন সুধা। কয়েকজন সাধু আনন্দের আতিশয্যে চিৎকার করে উঠলেন। ব্রহ্মচারীরা সবার সামনে এক পাত্র করে পানীয় রাখল। আমিও পেলাম এক পাত্র। চুমুক দিলাম। কেমন যেন নোনতা স্বাদ। আমার মোটেই ভালো লাগলো না, অথচ সাধুরা পরম তৃপ্তি নিয়ে পান করছেন। এতক্ষণ সাধুরা চুপচাপ এক মনে খেয়ে যাচ্ছিলেন। এবার তাদের মধ্যে গল্প গুজব শুরু হল। আসন ছেড়ে কেউ উঠলেন না। বোধহয় আরো কোনো খাদ্যদ্রব্য আছে। কত খাবে সাধুরা? আমার খাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু কেউ আসন ছেড়ে না ওঠায় সৌজন্যের খাতিরে আমি উঠতে পারছিলাম না। চমকে উঠলাম হাসির শব্দে। সাধুরা হাসছে। হাসির দমকে
মুখগুলো যেন কেমন বিকৃত হয়ে যাচ্ছে। লম্বা ছুঁচলো সদন্ত বেরিয়ে পড়ে কৃষ মুখগুলিকে কেমন বিভৎস করে তুলছে। মোটা মুখগুলোর গালে আর চিবুকের তলায় অতিরিক্ত মেদগুলি কাঁপছে থরথর করে। খাওয়া তো হয়ে গেছে, কেননা কেউ তো আর এখন কিছু খাচ্ছেন না। তবে এরা কেন আসন ছেড়ে এখনো উঠছেন না? হাসি থেমে গেল, আলোর জোর কমে গেছে, ঘরের মশালগুলো কেমন যেন নিভু নিভু হয়ে আসছে। ঘরের ভেতরে ছায়া যেন তার অন্ধকারের জাল বুনতে শুরু করেছে। সাধুদের গল্পগুজব আবার শুরু হলো। কটা বাজলো? ম্লান হয়ে আসা আলোয় তাদের মুখগুলি যেন কেমন অদ্ভুত দেখাচ্ছে। হতভম্ব হয়ে গেলাম মুখগুলির দিকে তাকিয়ে। কেমন যেন বিবর্ণ পাণ্ডুর। ঘরের ভেতরের আবহাওয়াটা পর্যন্ত পাল্টে গেছে। দরজা জানলার পর্দাগুলো হাওয়ায় উঠছে। মনে হচ্ছিল ঝড় নয়, কোনো অদৃশ্য হাত যেন ওগুলোকে নাড়িয়ে দিচ্ছে। আধো আলো আধো ছায়াময় ঘরের সিলিংয়ে অদ্ভুত অদ্ভুত সব ছায়া পড়ছে। একপাশে দেওয়ালে টাঙানো সেই ভয়াবহ ছবিখানাকে আরো বিভৎস, আরো আতঙ্কময় মনে হচ্ছে। পাতের পাশে পড়ে থাকা মাংসের হাড়গুলি মনে করিয়ে দিচ্ছিল একটা জীবের শোচনীয় পরিণতির কথা। এই পরিবেশে সাধুদের গল্প আমার মনের শান্তি আরো কেড়ে নিল। সাধুরা কোনো ধর্মীয় আলোচনা করছেন না, তারা ভৌতিক পৈশাচিক গল্প শুরু করেছেন। পা দুটো ওপরে, মাথাটা নিচে, মাথাটা নিচে। গল্পগুলো নতুন নয়, পুরনো। আমরা ছেলেবেলায় এই ধরনের গল্প অনেক শুনেছি, কিন্তু সাধুরা যেন নতুন নতুন আতঙ্কের অনুপ্রবেশ ঘটাচ্ছেন কাহিনীগুলির মধ্যে। খাওয়ার পরে বসে থেকে যে তন্দ্রালু ভাবটা আমার মধ্যে এসেছিল তা তখন একেবারেই কেটে গিয়েছিল। এক অজানা আশঙ্কায় দেহ মন কেমন যেন দুর্বল হয়ে পড়েছিল। একটা কিছু যে ঘটতে যাচ্ছে তা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু কি ঘটতে যাচ্ছে? স্তব্ধ হও! মহান্ত ভৈরব প্রাণান্তক হাত তুললেন। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল সাধুদের গুঞ্জন। সবাই পূর্ণ মনোযোগে তাকালেন প্রাণান্তকের দিকে। কিন্তু এই সময় একজন ব্রহ্মচারী একটা ঢাকা পাত্রে কি যেন নিয়ে এসে রাখল মহান্তর সামনে। পাত্রটার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন মহান্ত। তাঁর ঠোঁটের কোণায় খেলে গেল প্রহেলিকাময় এক টুকরো হাসি। তারপর আমার দিকে তাকিয়ে তিনি তার ভাষণ শুরু করলেন। এটা খুবই সৌভাগ্যের কথা যে আপনি আজ আমাদের এখানে রাত্রিবাস করছেন। অনেকেরই এই বনে এমন সৌভাগ্যজনক রাত্রিবাস হয় না। এই নির্জন বন মধ্যে একদা নাকি ছিল এক অমৃত মঠ। মহান্ত থামলেন, একটু কাশলেন। গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত এই মঠ বহুকাল পরিত্যক্ত হয়েছে। এই অঞ্চলের মানুষের কিন্তু স্থির বিশ্বাস যে বিশেষ বিশেষ তিথিতে সেই পুরনো মঠের ধ্বংসাবশেষের ওপর রাতারাতি অস্বাভাবিকভাবে গড়ে ওঠে এক ছায়া মঠ, অদ্ভুত দানবীয় শিল্পকলার সাক্ষ্য নিয়ে। ছায়ামঠ বলছি বলে একে অবাস্তব ভাববেন না। অস্তিত্বকালে এটি সম্পূর্ণরূপে বাস্তব। এই মঠে একদা বাস করত, এখনো নাকি ছায়া মঠে বাস করে একদল অমৃত। অমৃত অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো। হ্যাঁ, অমৃত।
মহাপিশাচের উপাসনা করে এই সম্প্রদায় মরণকে একরকম জয় করেছে। দিনে এরা সব দেহ মাত্র, কিন্তু সূর্যাস্তের পরে সন্ধ্যের অন্ধকার যখন ঘনিয়ে আসে, তখন সব দেহগুলিতে হয় অস্বাভাবিক প্রাণের সঞ্চার। এ প্রাণ ঈশ্বর প্রদত্ত প্রাণ নয়, এ প্রাণ মহাপিশাচ প্রদত্ত প্রাণ। এই প্রাণের বুভুক্ষার নিবৃত্তি ঈশ্বর নির্দেশিত খাদ্যে নয়, পিশাচ লোকের নির্দেশিত খাদ্যে। রাতের অন্ধকারে রাতারাতি গড়ে ওঠা এই ছায়া মঠ পথভ্রান্ত একদা পথিককে আকর্ষণ করে নাকি তীব্রভাবে। পথিক আশ্রয়ের খোঁজে মঠে প্রবেশ করে, আর তারপর থাক সে কথা। আপনার বন্ধু যে আপনাকে এগিয়ে নিয়ে আসবার জন্য এই ভরা অমাবস্যায় জঙ্গলের ভেতরে ঢোকেননি, এটা তার পক্ষে খুবই সৌভাগ্যের ব্যাপার বলতে হবে। কেননা তিনি এই অঞ্চলে নতুন। পথ হারিয়ে তিনি ছায়া মঠে গিয়ে পড়তে পারতেন, আর ছায়া মঠের অমৃত সম্প্রদায়ের হাতে পড়লে তারা আপনার বন্ধুর মাংস এবং রক্তে তাদের অস্বাভাবিক নিবৃত্তি করতে পারত। আশ্চর্য হবার কিছু নেই। অমৃত সম্প্রদায়ের অস্বাভাবিক জীবনযাপনের জন্য এটাই হচ্ছে মহাপিশাচ নির্দেশিত খাদ্য। সেই রহস্যময় পরিবেশে, সেই স্তিমিত প্রদীপ ভোজন গৃহে প্রাণান্তকের গলার স্বর কেমন যেন অদ্ভুত শোনাচ্ছিল। আমার আচ্ছন্ন মনের কাছে সে স্বর নিয়ে আসছিল এক আতঙ্কময় জগতের বার্তা। কথাগুলোর তাৎপর্য যেন ক্রমেই আমার কাছে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছিল। পথহারা পথিক, অমৃত মঠ, অদ্ভুত সাপ খেলানো সুরে মন্ত্রপাঠ, গভীর জঙ্গলে রাজকীয় ঐশ্বর্য, আমার দিকে তাকিয়ে থাকা সাধুদের বিবর্ণ পাণ্ডুর অথচ লোভাতুর মুখগুলো। আমার মনের আকাশে উড়ে আসছিল এরকম টুকরো টুকরো চিন্তার মেঘগুলো। তারপর কতগুলো ব্যাপার ঘটল প্রায় একই সঙ্গে। মাংসটা শেষ করা যাক। এই কথা বলে মহান্ত তার সামনে রাখা পাত্রটার ঢাকনা ধীরে ধীরে খুললেন। এক আর্ত চিৎকার বেরিয়ে এলো আমার কণ্ঠ থেকে। পর মুহূর্তেই প্রচন্ড বিদ্যুৎ চমকে সারা ঘর আলোকিত হয়ে উঠল। বাইরে শোনা গেল মেঘের গুরু গম্ভীর গর্জন। সাধুরা হেসে উঠল হি হি করে। কি পৈশাচিক হাসি! যেন নরকের অন্ধকার পাতাল গহ্বর থেকে এ হাসি ভেসে আসছে। আমার চোখের সামনে নেমে এলো নিরন্ধ্র অন্ধকারের এক কালো জবনিকা। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম এক কাদা ভরা গর্তের মধ্যে পড়ে আছি। রাতের প্রবল বর্ষণের আক্রমণে সারা দেহ আমার ভিজে গেছে। ধূসর পোশাকের ওপর পড়েছে পুরু কাদার প্রলেপ। উঠতে গেলাম, ডান হাতখানা তুলতে পারছিলাম না। অসহ্য ব্যথা। মচকে গেছে, ফ্র্যাকচার হয়েছে কিনা তা জানি না। কোন রকমে গর্ত থেকে উঠলাম। আবার সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছায়ামঠ, প্রাসাদ আর গৃহের ধ্বংসাবশেষ। রাত শেষ, বৃষ্টি থেমে গেছে।
আকাশ কিন্তু এখনো থমথমে, ঝোড়ো হাওয়া এখনো বইছে। বিধ্বস্ত শরীরটাকে নিয়ে কোনো রকমে এগোলাম টনটনিয়ার দিকে। সত্রাজিতের ক্যাম্পের সামনে যখন পৌঁছলাম তখন আমি ভুল বকছি, কিন্তু সেখানে গিয়ে বেয়ারার কাছে যা শুনলাম তাতে আমি উন্মাদের মতো হয়ে গেলাম। শুনলাম আমাকে নিয়ে আনবার জন্য সত্রাজিৎ কাল বিকেলে কৃতান্তপুরের মধ্যে দিয়ে স্টেশনের দিকে যাত্রা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত সে ফিরে আসেনি। বেয়ারা এখন থানায় খবর দেবে কিনা ভাবছে। সেই রাতের কথা কোনোদিন আমি ভুলব না। সেই ছায়ামঠ, সেই মন্ত্রপাঠ, প্রাণান্তক, জীবান্তক, ভোজনরত অমৃত সম্প্রদায়ের অন্যান্য ভৈরব এবং ব্রহ্মচারী শয়নে, স্বপনে, তন্দ্রায়, জাগরণে কখনোই ভয়ঙ্কর স্মৃতির কবর থেকে আমি মুক্ত হতে পারছি না। ভগবানের কাছে কায়ে মনোবাক্যে প্রার্থনা করি এই স্মৃতি যেন তিনি আমার মন থেকে মুছে দেন, যে স্মৃতি আমাকে উন্মাদ করেছিল। ব্যাপারটা ঘটেছিল সেই প্রচন্ড বিদ্যুৎ চমকের ঠিক আগে। আমার মন জানে আমি যা দেখেছিলাম তা সত্যি, কিন্তু এই ভয়ঙ্কর সত্যের ভার আমি বহন করতে পারছি না। আমার মনের শান্তি চিরকালের জন্য চলে গেছে, কোনোদিন আর তা ফিরে আসবে না। সমস্ত জীবনটা যেন অভিশপ্ত হয়ে গেছে আমার। সে রাতের সেই প্রচন্ড বিদ্যুৎ চমকের ঠিক আগে ভৈরব প্রাণান্তক যখন সামনে রাখা পাত্রটা ঢাকনা খুললেন, তখন আমি কি দেখেছিলাম জানেন? দেখেছিলাম পাত্রটার মধ্যে রয়েছে সেদ্ধ করা একটা মানুষের মাথা, আর সে মাথা আমার বন্ধু সত্রাজিৎ সেনের।